দেখা যায় আমাকে ভিডিওতে? ওকে ওকে, আমরা একটু আজকে দেখব বাংলাদেশের ইকোনমি। একটু বলি, কালকে বাজেট হলো, কেউ কি পত্রিকায় দেখেছি কিনা, বা বাংলাদেশের অর্থনীতি নিয়ে আমরা আসলে কে কী ভাবছি, একটু জাস্ট রিথিঙ্ক করি যে আসলে কার কি ধারণা বাংলাদেশের অর্থনীতি নিয়ে। বাংলাদেশের অর্থনীতি এখন কোথায় আছে, কোথায় দাঁড়ায় আছে? আচ্ছা আচ্ছা, একজন আরেকজন, অন্য কেউ? এই বাজেটে আমার কাছে মনে হলো যে নিত্য প্রয়োজনীয় জিনিস বেশি বেশি লাগে, ওইগুলোর উপরে বেশি বেশি করে ভ্যাট বসানো হচ্ছে। প্লেনের স্যার, এয়ারক্রাফটের ইঞ্জিনের ভ্যাট কমাই দিচ্ছে। এয়ারক্রাফটের ইঞ্জিনের আচ্ছা আচ্ছা, তারপরে আরো কারো ইয়াটা আছে, অবজারভেশন আছে? টোটালি করাপ্টেড। হ্যাঁ, ইটস গ্রেট ইনসাইট যে বাংলাদেশের অর্থনীতি টোটালি করাপ্টেড। এটা যার মানে আমি জাস্ট আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা বোঝার চেষ্টা করছি আর কি। হ্যাঁ, তারপর আরও কিছু কেউ বলবেন বাংলাদেশের ব্যাংকিং খাতের কি অবস্থা? লিকুইডিটি ক্রাইসিস, তাই তো? লিকুইডিটি ক্রাইসিসটা কেন হয়েছে? যাকে তাকে লোন দিয়ে ফেলছে নাকি? আচ্ছা আচ্ছা, আরও কিছু আছে বাংলাদেশের অর্থনীতি যে আপনি আসলে মানে আপনি কীভাবে বাংলাদেশের অর্থনীতিটাকে দেখছেন অ্যাজ এ সাধারণ মানুষ হিসেবে? আমাদের কি ইনফ্লেশন খুব বেশি? মানে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি আর কি, মূল্যস্ফীতি খুব বেশি। কেন বেশি? বেশি করে টাকা ছাপানো এটা একটা কারণ। আমার সোর্স না খুঁজে আমি বেশি বেশি টাকা ছাপাচ্ছি। এখানে অনেকে মনে আজকে প্রথম ক্লাস না, আপনারা একটু ইন্টারেক্টিভ হবেন। হ্যাঁ, যে আসলে বাংলাদেশের এটা হচ্ছে যে বাংলাদেশ স্টাডিজ আপনারা সবাই জানি, জাস্ট আমি একটু ম্যাথোডোলজিক্যাল ওয়েটা দেখাচ্ছি, ইটস নাথিং। হ্যাঁ, আমার থেকে আপনারা অনেক বেশি জানেন। হ্যাঁ, তো আমরা আসলে শুরু করব আজকে যে বাংলাদেশের মানে আমরা কীভাবে চিন্তা করছি বাংলাদেশের অর্থনীতিটা নিয়ে, এটাই। তো আমরা থিওরিটিক্যালি দেখব, সিস্টেমেটিক্যালি দেখব। আরও কেউ কোনো ইনসাইট? আমার মনে হয় যে মানে বাংলাদেশের অর্থনীতি 50-50 না, ছেলেরা কন্ট্রিবিউট করছে, মেয়েরা কন্ট্রিবিউট করছে। এই ক্লাসে মোটামুটি 50-50 না হলেও কাছাকাছি, কিন্তু সবগুলো রেসপন্স ছেলেদের থেকে এসছে। মেয়েদের মধ্যে মানে বাংলাদেশের অর্থনীতি নিয়ে আসলে আপনার অবদানটা কি? হাউ ইউ আর থিঙ্কিং? হাসলে হবে না, সবসময় শুধু হাসেন আপনি। হ্যাঁ আচ্ছা, আপনি বলেন। হ্যাঁ, পেছন থেকে যে আপনি আসলে কিভাবে ভাবছেন বাংলাদেশের অর্থনীতি নিয়ে? আমরা যেহেতু এটা নিয়ে আরও 3-4টা ক্লাস করবো, তো জাস্ট মানে আমরা একটু ইন্টারেক্ট করছি আসলে যে কোনো কিছুই, যে আপনি কিভাবে ভাবছেন অর্থনীতিটা নিয়ে। যেমন কালকে বাজেট হলো, অনেকে বলছে যে এই জিনিসগুলোতে দাম বেড়েছে, কমেছে, বা অন্য কোনো ইনসাইট যদি আপনার থাকে। যে একজন বলেছে যে এরকম যে ওকে 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 ওকে, দ্যাটস গুড। এনিওয়ান ফ্রম দিস সাইড, যে আপনার ইনসাইটটা কি আসলে বাংলাদেশ বা বাংলাদেশের ইকোনমি নিয়ে আপনার চিন্তাটা কি আসলে? হ্যাঁ, যথেষ্ট পরিমাণে যদি টাকা থাকে তাহলে হচ্ছে যে এই ভ্যাট বা শুল্ক এটা বাড়ানোর প্রয়োজন হয় না। না থাকার কারণে সেগুলো ফিল আপ করার জন্য আমাদের কাছ থেকে আচ্ছা 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 আচ্ছা, ও যে স্টেটমেন্টটা দিচ্ছে এটা সঠিক অথবা ভুল? কে বলেন সঠিক? মানে উনি বলছেন যে বাংলাদেশের যে রিজার্ভটা যদি অনেক বেশি থাকতো তাহলে আর এই রিজার্ভ থেকেই বাংলাদেশ সরকার খরচ করতে পারতো, সেক্ষেত্রে আর ভ্যাট বা ট্যাক্সের দরকার পড়তো না। এটা সঠিক কে মনে করতেছেন? মানে আরো কম হলেও চলতো আর কি। হ্যাঁ, এটার পক্ষে কে আছেন? আচ্ছা, পার্শিয়ালি। আপনি কেন মানে পার্শিয়ালি পক্ষে কেন, পুরোটাই পক্ষে না কেন? ট্যাক্সের ব্যাপারটা এটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। শুধু যে আমার রিজার্ভ বেশি থাকলে যে ট্যাক্স আমি বেশি নেব কম নেব ব্যাপারটা এরকম না। ওকে, আর কিছু অনেকগুলো ম্যাটার আছে, যেমন আমার ব্রেন ফিলাপি আছে। তারপরে আমি যেটা বললাম যে আমি টাকা ছাপাচ্ছি, হ্যাঁ, এটা একটা ইফেক্ট করবে, অনেকগুলো রিজন আছে। ওকে ওকে ওকে, উনি মানে পার্শিয়ালি ওনার সাথে অ্যাগ্রি করেছে, মানে হচ্ছে অনেকটাই অ্যাগ্রি করে নাই, তো একদমই ডিসএগ্রি করেন এরকম কেউ নাই। মানে এগুলো তো ধরেন আমরা কিন্তু সোশ্যাল সায়েন্স পড়ছি, ইকোনমিক্স পড়ছি, ইটস নট অ্যাবাউট দ্য ফিজিক্স কেমিস্ট্রি, তাই না? ফিজিক্সে যেরকম হয়, কেমিস্ট্রিতে যেরকম হয়,
বা যদি বায়োলজি চিন্তা করেন, যে যেমন ধরেন আমি সবসময় বলি যে পানির বৈজ্ঞানিক নাম পানির একটা আছে না, যে সংকেতটা H2O, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে পানি হয়। এখানে অন্য কিছু হলে পানি হবে না, এটা হলো একদম ফিক্স, তাই তো? বিজ্ঞান হলো একদম ফিক্স, আপনি ধরেন 3 এবং 2 যোগ করলে 5 হবে, এটা ফিক্সড, তাই তো? এর বাইরে হবে এটা ভুল হবে, তাই তো? এখন ইকোনমিক্স কিন্তু ব্যাপারটা এরকম না। ইকোনমিক্সটা হচ্ছে এই যে মানুষের যে প্রসেসটা, পদ্ধতিগুলো জাস্ট মানে আরও কীভাবে মানে একদম কারেক্টের কাছে চলে যাওয়া, মানে একদম সঠিকভাবে যেন চলে, ওটা কীভাবে বেশি সঠিক আনা যায় আর কি। মানে 100% কোনোটাই সঠিক এরকমও না, 100% কোনোটা ভুল এরকমও না। হ্যাঁ, যেমন মাফিয়াদের অর্থনীতি আছে, চলছে না তাদের রাজ্য, তাদের যে জীবন আচরণ, হ্যাঁ, এটা ইকোনমিক্সের ভাষায় হয়তো ব্যাখ্যা করা সম্ভব না, এরকম আছে না? তারপরে আরও অনেক কিছু আছে যেটা হয়তো সম্ভব না, বাট যেটা হচ্ছে যে আমরা কীভাবে একটা রাষ্ট্রকে সুন্দর করে চলতে পারি আর কি, দ্যাট ইজ ওয়ান দ্য প্রিন্সিপাল। তো কেউ নাই একজন যে উনি যেটা বলেছেন এটা টোটালি 100% অপোজ করবেন, একজন একটু মানে জাস্ট আমি কিন্তু সবসময় বলি যে আমি এর জন্যই একটা মতামত চাচ্ছি আসলে, যে 100% অপোজ কেউ করবেন, একজন শুনি দেখি তার। হ্যাঁ হ্যাঁ প্লিজ আপনি বলেন। না না না, একজন আমি চাচ্ছি অ্যাটলিস্ট একটা রুম থেকে, এখানে আপনারা 40% আছেন, উনি পার্শিয়ালি অ্যাগ্রি করেছে। হ্যাঁ প্লিজ। আমাদের ব্যাপারটা হচ্ছে যে আমাদের মানুষ বাংলাদেশের রিজার্ভ যদি বেশি থাকে ট্যাক্স নেওয়ার দরকার নেই। হ্যাঁ, অন্য কান্ট্রিতে দেখি ওদের রিজার্ভ পড়ে গেছে, কিন্তু ট্যাক্সও নিচ্ছে। হ্যাঁ, কেন নিচ্ছে আমি সেটাই জানতে চাচ্ছি। আমার স্টেটমেন্টে ভুল ব্যাখ্যা করেছে। আমি বলেছি যে রিজার্ভ মানে সুদ দরকার না, কিন্তু এমন না, সুদ তো অবশ্যই দরকার। সরকার যখন পদ্মা সেতু করবে, যদি টাকা না থাকে এটা তুলবে কিভাবে? আমাদের কাছ থেকে তো তুলবে। হ্যাঁ 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 সেটা তো ভ্যাটের মাধ্যমে তুলবে। হ্যাঁ হ্যাঁ, ওকে 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 ওকে। তাহলে আমরা একটু দেখলাম না আসলে রিজার্ভ বিষয়টা হচ্ছে যে একটা কান্ট্রি এক্সপোর্ট ইম্পোর্টের কম্পোনেন্ট আর কি। তো রিজার্ভ আসলে চাইলেই খরচ করে ফেলা যায় না, সরকার খরচ করতে পারে না। সরকার যেটা খরচ করে আমার আপনার ট্যাক্সের টাকা হোক, অথবা যাদের তেল আছে গ্যাস আছে তেল বিক্রি করে হোক, হ্যাঁ, ওই টাকাগুলো খরচ করে। রিজার্ভ ইজ দ্য ডিফারেন্ট থিং, বাট এটা আপনাকে একটা দেয় আর কি, যে ধরেন ফর এক্সাম্পল আপনার কাছে 100 টাকা কেউ রাখলো আর কি, আপনি হয়তো এটা আপনার টাকা না, বাট আপনি ইমার্জেন্সিতে ইউজ করতে পারবেন, তাই না? ব্যাপারটা এরকম অনেকটাই, যদিও ব্যাপারটা এতটা মানে জেনারেলাইজ না। ওকে, লেটস থিঙ্ক অ্যাবাউট ইট। আমরা এখন নেক্সট ইয়েতে যাই। এখন আমরা কিছু কনসেপ্ট পড়ব, যে আমরা বাংলাদেশের অর্থনীতি যেহেতু পড়ব, তখন প্রথমেই আমাদের ব্যাপারটা আসবে আসলে অর্থনীতি জিনিসটা কি, তাই না? প্রথমেই আসবে। তো অর্থনীতি জিনিসটা কি, এই সংজ্ঞাটা আমি উঠিয়ে মানে একদম ডিরেক্ট তুলে নিয়ে এসেছি ইনভেস্টোপিডিয়া থেকে। যে ইকোনমিক্সটা হচ্ছে একটা স্টাডি, যেটা হচ্ছে যে কিভাবে পিপল তার স্কেয়ার্স রিসোর্সকে প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, কনজাম্পশন, মানে এই সব ব্যাপারগুলো যখন করতে যাবে কিভাবে সে আসলে ডিসিশন মেক করবে, সেটার একটা স্টাডি। কারণ আপনি যদি চিন্তা করেন, যেমন এই আমরা এখন রিসেন্ট দেখছি অনেক মানুষের দুর্নীতি, তাই না? যে একজন মানুষের কত জমি লাগে, কতগুলো ফ্ল্যাট লাগে, কারণ কি? এই যে মানুষের আকাঙ্ক্ষার শেষ নাই। ঠিক আছে, মানুষের আকাঙ্ক্ষা অসীম। যেমন আজকে আপনি IUSA পড়তে এসছেন, আপনার মনে হবে যে ইফ আই ক্যান বি ইন দ্য হার্ভার্ড, দ্যাটস ইট। হ্যাঁ, মনে হতে পারে, যদি মনে না, আচ্ছা ঠিক আছে, আপনি ধরেন আজকে আপনি হয়তো একটা কিছু ধরেন আপনি একটা বেস্ট ব্র্যান্ডের একটা মানে শার্ট পরে এসছেন, আপনার মধ্যে কিন্তু এক ধরনের যে আমি এরপরে আরও ভালো ব্র্যান্ডের শার্ট কেন আমি পরবো না। মানে এটা হচ্ছে যে মানে হতে পারে, এক্সেপশন তো অবশ্যই আছে, মানে আমি তো বললাম এটা তো সায়েন্স না, সোশ্যাল সায়েন্স। আপনার ক্ষেত্রে সত্য না, বাট ম্যাক্সিমামের ক্ষেত্রে সত্য। হ্যাঁ, তো এটা হচ্ছে মানুষ মাত্রই মানুষের প্রচুর চাওয়া, তার আরও চাই। যেমন দেখছেন তো রিসেন্ট একজন মানুষের কত সম্পত্তি বেরোয় আসছে, হ্যাঁ, কত ফ্ল্যাট বেরোয় আসছে। তো বিষয়গুলো হচ্ছে এরকম যে মানুষ যত চায় পায় আর কি, আরও বেশি চায়। আচ্ছা আচ্ছা শুনুন, হ্যাঁ, তো যেটা হচ্ছে যে আমাদের আপনার প্রচুর প্রত্যাশা, হ্যাঁ, আমাদের মানে হিউম্যান বিইংয়ের নেচারটা এরকম, প্রচুর প্রত্যাশা, মানে প্রত্যাশাটা ছিল দেখে আমরা আজকে হিউম্যান বিইংস, এই এক সময় আমরা গুহায় বাস করতাম, আজকে আমরা অট্টালিকায় বাস করি, তাই না? একটু মেঘের উপরে বাস করি, হ্যাঁ, বুর্জ খলিফায় গেলে বোঝা যায়, তাই না? তো যেটা হচ্ছে যে মানুষ আসলে মানে তাদের ডিজায়ারের শেষ নাই,
ডেজায়ারের শেষ নাই, আকাঙ্ক্ষার শেষ নাই, ওয়ান্টসের শেষ নাই। হ্যাঁ, হতে পারে, এক্সেপশন হতে পারে, ধরেন সবাই তো আর ধরেন যে ওই হাসন লালনের মতো হবে না। ঠিক আছে, ঠিক আছে, সবাই হবে না, এটা এক্সেপশন, এটা থাকবে, দু একজন পাগল থাকবে, এটাও এক্সেপশন। কিন্তু ম্যাক্সিমাম আপনার হচ্ছে যে মানুষ এরকমটা চায়। হ্যাঁ, মানুষ মানে সবসময় তার এচিলনটা অনেক বেশি হাই স্ট্যান্ডার্ডে নিতে চায়। তো এই মানুষের যে কিন্তু সম্পদ কিন্তু সীমিত। এই পৃথিবীতে ধরেন যত তেল আসে, গ্যাস আসে, ফিক্স না? বা ধরেন কয়লার কথা ধরেন, ফিক্স। জমির কথা যদি ধরেন, ফিক্সড, তাই না? তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যেটা হচ্ছে যে আমাদের সম্পদ কিন্তু সীমিত, কিন্তু আমাদের আকাঙ্ক্ষার শেষ নাই। তো আমরা এই সীমিত সম্পদটাকে কোথায় কিভাবে ইউজ করব বেস্ট ওয়েতে, এটার যে স্টাডিটা, এটা যে শাখায় আলোচনা করা হয় সেটাই হচ্ছে অর্থনীতি আসলে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যেমন ধরেন ফর এক্সাম্পল আপনার কাছে 100 টাকা আছে। যেমন ফর এক্সাম্পল আমারটাই বলি, আমার কাছে 500 টাকা ছিল এই ক্লাসে আসার সময়। তো আমি দেখছিলাম যে আমার আসলে আমি লেট করে ফেলছি, আসলে আমার আগের ক্লাসটা ছিল না দেখে। হ্যাঁ, তো আমি চিন্তা করলাম যে আমি আসলে কীভাবে গেলে আমার ভালো হয়। একটা অপশন হতে পারে বাস, যে আমি এখানে কত 30 টাকায় যেতে পারি। আরেকটা অপশন হতে পারে যে সিএনজি 300 টাকায় যেতে পারি। আরেকটা অপশন হতে পারে উবার বা ইলাইকের কিছু 500 টাকায় যেতে পারি। তো আমার মনে হচ্ছে যে আমি তো আসলে স্লাইডগুলোও বানাই নাই, মানে জাস্ট গিভ ইউ এন এক্সাম্পল আসলে। তো স্লাইডটা তাহলে আমি যদি উবারে যাই, একটা ভালো অ্যাম্বিয়েন্টে যদি যাই, তাহলে যেটা হবে মানে আমি আমার স্লাইডগুলো বানায় যাইতে পারবো, যেটা হয়তো উবারে মানে সিএনজিতে গেলে সম্ভব না বা বাইকে গেলে সম্ভব না। তো সেভাবে আমি হয়তো ডিসাইড করলাম যে ঠিক আছে, আমি উবারে যাই, আমি স্লাইডগুলো বানায় যাই। তো মানে আমি তাহলে আমার রিসোর্সটা কোথায় দিচ্ছি? আমার কিন্তু মানে চাওয়ার শেষ নাই, তাই না? মানে আবার অপশনগুলোও তো থাকতে হবে। আবার আমার এখানে যদি ধরেন থাকতে এরকম 3 মিনিটে দিয়ে দিবে, দুবাইয়ের মতো, দুবাই সিটির মতো এরকম থাকতে পারতো, তখন হয়তো আমি চিন্তা করলাম ঠিক আছে, আমি বাসায় বসে স্লাইডটা বানাই, 3 মিনিটে চলে যাব, এসে একবার আইওএসের সাথে নামবো। হ্যাঁ, এই অপশনগুলো নাই। তো জিনিসটা হচ্ছে যে আপনার এই যে আমি অ্যালোকেট করলাম, মানে কীভাবে আমি অ্যালোকেট করলাম, কারণ আমার এখানে নিডসের ব্যাপার আছে, আমার এখানে ওয়ার্কসের ব্যাপার আছে। অর্থাৎ আমার কিন্তু রিসোর্স ফিক্সড, আমার টাকাটা কিন্তু এই ধরেন 500 টাকায়, এর বেশি কিন্তু আমার নাই। এর মধ্যে থেকে আমাকে থিঙ্ক করতে হবে, এই থিংটা কি? আমি হতে পারে বাসে যেতে পারি, হতে পারে পাবলিক বাসে, যেহেতু এটা আমি আমার কাজগুলো আবার করতে পারবো না, সিএনজিতেও করতে পারবো না। তো আমি ঠিক আছে যে আই ক্যান বি দ্য উবার, সেক্ষেত্রে আমি আমার কাজটা মানে এইভাবে, মানে আপনি কীভাবে ডিসিশনটা নিচ্ছেন আসলে কোনো একটা কাজের ক্ষেত্রে, সেই ডিসিশনটাই আমরা বিশেষ করে যে আমাদের রিসোর্সটা আমরা কীভাবে ইউজ করব, এই ইউজের যে ডিসিশনটা মেক করি, এই যে একটা স্টাডিটা এখানে যে শাখায় অধ্যয়ন করা হয়, এটাই হলো অর্থনীতির শাখা। বোঝা গেল? কেউ আমাকে একজন সিম্পলি বলেন অর্থনীতি কি আসলে? টাকা বা সম্পদ বলবেন আর কি, মধ্যে যে আমাদের যে অভাব তো অসীম। হ্যাঁ, পারফেক্ট। তো অর্থনীতিতে এখানে দেখেন দুইটা ইস্যু, ইন্ডিভিজুয়ালি অ্যান্ড কালেকটিভলি। আমি যে ঘটনার কথাটা বললাম, এটা আবার একটা ব্যক্তিগত ডিসিশন ছিল, তাই তো? একটা ব্যক্তিগত ডিসিশন ছিল, কিন্তু একটা রাষ্ট্রের যখন ডিসিশন হয় যে রাষ্ট্রের ধরেন 1000 কোটি টাকা আছে, যেটা কালকে বাজেটে আপনারা দেখলেন, তো রাষ্ট্র এটা কী করবে? ব্রিজ বানাবে, পদ্মা সেতু বানাবে, নাকি 10,000 মানুষ না খেয়ে আসে তাদেরকে সরাসরি খাবার কিনে দিবে, নাকি ধরেন যে হচ্ছে অন্য কিছু শিক্ষা প্রতিষ্ঠান বানাবে? এই যে ডিসিশনটা, মানে তার কাছে কিন্তু ফিক্সড টাকা, 10,000 টাকা, 10,000 কোটি টাকা, হোয়াট এভার ইট ইজ, তার ফিক্সড টাকা, সে কী করবে? মানে তার 3টা অপশনের মধ্যে যে কোনো একটা কিছু করবে। এই যে এখন এই যে করবে, কোনটা করবে না, এটা যে ডিসিশন মেকিং প্রসেসটা তারা কিন্তু এই অর্থনীতি শাস্ত্রের মাধ্যমে, এখানে আরও আসলে এগুলো তো মানে রাষ্ট্রের ব্যাপারগুলো তো আসলে আরও মাল্টিডিসিপ্লিনারি ব্যাপার থাকে, তখন অনেকগুলো ইস্যুজ আসে। তো দুইটাই দেখলাম, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, একটা হচ্ছে যে কালেকটিভলি। ভিডিও হচ্ছে তো না? ওকে। তো আমরা এই যে এরকম ইন্ডিভিজুয়াল ডিসিশন মেকিং, ধরেন একজন দোকান চালায়, সে তার ডিসিশনগুলো কী করবে? ধরেন যে আপনার একটা টেইলরিং শপ আছে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। তো আপনি আপনার এই টেইলরিং শপটা আপনি কীভাবে চালাবেন, আপনার প্রাইসিংটা কীভাবে ফিক্স করবেন? আপনি একটা প্রোডাক্ট বানালেন, দেখা গেল যে এই প্রোডাক্টটা আর কেউ বানাচ্ছে না, বা আপনি ধরেন সোশ্যাল মিডিয়া ইউ আর ভেরি
পপুলার, আপনি তখন একটা প্রাইস সেট করে দিতে পারেন যে না আমার ওই ক্যাপাবিলিটিটা আছে, আমি যদি এই প্রাইসটা সেট করি তাহলে আমি যদি সোশ্যাল মিডিয়ায় লাইভে যাই এটা সেল হয়ে যাবে, তাই না? মানে এই যে থিঙ্ক অ্যাবাউট, মানে হয়তো সেক্ষেত্রে আপনি আবার $100 দিয়ে আপনি ফেসবুকটা পোস্টিং করলেন, মানে এটা কিন্তু আপনি আপনার ডিসিশনগুলো নিচ্ছেন। তো এই যে ইন্ডিভিজুয়াল লেভেলে, ফার্মস লেভেলে, হাউসহোল্ড মানে একটা ঘর বোঝায় আর কি, একটা ইনকাম ইউনিট বোঝায়, ইনকাম ইউনিটে যে ডিসিশনগুলো হয় এটা হলো মাইক্রো ইকোনমিক্স। আর রাষ্ট্রের ক্ষেত্রে যেগুলো হয় আর কি, এটাই হচ্ছে যে ম্যাক্রো ইকোনমিক্স। যেমন ধরেন যে কিছুক্ষণ আগে যে উদাহরণটা দিলাম যে আসলে একটা ব্রিজ বানাবে নাকি অন্য কোনো কাজ করবে, এই ব্যাপারগুলো হচ্ছে যে ম্যাক্রো ইকোনমিক্সের ইস্যু। এখানে আরও অনেকগুলো কম্পোনেন্টস আছে, জাস্ট ফর আপনারা যেহেতু ইকোনমিক্সের নাম, জাস্ট ফর গিভিং ইউ একটা আইডিয়া। আর আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা পারেন একটু ইকোনমিক্সের বেসিকটা জানার চেষ্টা করবেন, মানে এখানে একটা ক্লাসে সম্ভব না, জানার চেষ্টা করবেন। এই জন্যই কারণ আপনি দেখবেন যে বাংলাদেশে এই কিছুদিন আগে কি এরকম একটা, আমি টেক ভ্যালি নামে একটা ধরেন কি মানে ই কমার্স প্ল্যাটফর্ম, সবাই টাকা দিয়ে কি বাইক কিনতেছে, ইয়া কিনতেছে, থিঙ্ক অ্যাবাউট ইট, ফরগেট ইট। হ্যাঁ, তো টেক ভ্যালি ধরেন যে আমার মনে হলো যে আমি একটা কোম্পানি দিয়ে দিলাম, বলতেছি যে ভাই এখানে আসো টাকা দাও, তোমার 30,000 টাকা একটা বাইক দিয়ে দিচ্ছি, যেটার আলটিমেটলি দাম 1,30,000 টাকা। তো আপনার যদি ইকোনমিক বেসিক্স থাকে অ্যাটলিস্ট আপনি এই গ্যাম্বলের মধ্যে ঢুকবেন না, কারণ এটা তো ইকোনমিক্যালি ভায়াবল না। একজন মানুষ তার নিজের মানে তার কি কোনো কাজ নাই, ধরেন সে তার ইনভেস্টমেন্ট এরকম করে ছেড়ে দিবে, তো এগুলো হলো বেসিক প্রিন্সিপালস। তো এই প্রিন্সিপালসগুলো না থাকার জন্য বাংলাদেশে দেখবেন এই যে টেক ভ্যালি থেকে শুরু করে তারপরে আপনার আরও এরকম, এর আগে কি ছিল, যুবক ছিল, তারপরে আরও মানে অনেকগুলো নাম নিতেও ইয়া লাগে আসলে। হ্যাঁ, আরও বড় কোম্পানি ছিল ডেস্টিনি, কত 2030, হ্যাঁ এরকম ছিল, নাম শুনছেন না? অর্থাৎ ডেস্টিনি 2030। তো এই ব্যাপারগুলো আপনার মানে আমরা কিন্তু আসলে মানে অন্ধকারে থাকি। আমার কাছে একজন আসলো, বললো ভাই এরকম এরকম কর, তুই তো এরকম এই কিছুদিন পরেই মানে গাড়িতে চড়ে ফেলবি, এই যে আমার যে মানে পাওয়ার আকাঙ্ক্ষা, ডিমান্ড, কিন্তু এখন এই যে ডেস্টিনি 2030, সে কি আসলে পারবে ওর 100 টাকা দিয়ে আপনার গাড়ি কিনে দিতে? তো এগুলো হলো বেসিক প্রিন্সিপাল, ইকোনমিক বেসিক প্রিন্সিপাল, যেটা আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে যেখানেই টাকা আছে সেখানেই কিন্তু এই জিনিসগুলো আছে। দেখবেন যে একজন মানুষ আপনার সারা জীবন চাকরি বাকরি করে সঞ্চয় করে একটা রিটায়ারমেন্টে আসে, একজন বললো যে ভাই আপনার টাকা তো বসে আছে ব্যাংকে আছে, দেন না আমি আপনারে 30% করে ইন্টারেস্ট দিব, এই দিয়ে দিছে, আর পরে টাকার খোঁজ নেয়। মানে এটা হলো যে আমাদের বেসিক যে প্রিন্সিপালসের জায়গা। দেখেন টাকা দিয়েই আমার জন্মর পর থেকেই টাকা, একদম মৃত্যুর পর পর্যন্তও টাকা, তাই না? আমার শ্রাদ্ধ হবে সেখানেও টাকার দরকার, হ্যাঁ জন্মের আগে থেকেও টাকার দরকার, হ্যাঁ একজন প্রেগনেন্ট মাকেও ডাক্তার দেখাইতে হয়। তো এই যে ব্যাপারগুলো কিন্তু আমরা কিন্তু এই বেসিক জিনিসের উপরে আমরা একটু চিন্তাও করি না। মানে ধরেন মনে হয়েছে যে টেক ভ্যালি একটা বাইক দিয়ে দিবে, আপনি একদম হুমড়ি খেয়ে পড়ছেন। মানে এটা হলো যে আমাদের নলেজের অভাব। হ্যাঁ, এই জিনিসগুলো থাকা উচিত না আসলে। হ্যাঁ, তো আমরা এখানে একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে যে অর্থনীতিটা কী, অর্থনীতির সংজ্ঞাটা কী, এবং ব্রাঞ্চেস অর্থনীতি বড় মাপে আর কি আপনি মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স, ছোটো ছোটো যে জিনিসগুলো ইন্ডিভিজুয়াল লেভেলে, ফার্মস লেভেলে, এটা হচ্ছে যে মাইক্রো ইকোনমিক্স। আর রাষ্ট্রীয় লেভেলে যে কাজগুলো হয়, যেমন ধরেন একটা রাষ্ট্রের ধরেন যে জিডিপি কেমন হবে, তারপরে ইনফ্লেশনটা কীভাবে আপনি কার্ভ করবেন, ইনফ্লেশন, তারপরে এমপ্লয়মেন্ট, যেমন রাষ্ট্রের কিন্তু একটা দায়িত্ব না কর্মসংস্থান সৃষ্টি করা, এটা কিভাবে হতে পারে, কোন জায়গায় ইনভেস্ট করলে বেশি হবে, এই যে ব্যাপারগুলো এটা আমরা ম্যাক্রো ইকোনমিক্সে চিন্তা করি আর কি। তারপরে এখন আমরা উপরে দেখলাম যে ইকোনমিক অ্যাক্টিভিটিস কথা, যে প্রোডাকশন, কনজামশন। এখন কোন কোন কাজকে আপনি ইকোনমিক অ্যাক্টিভিটিস বলবেন, সব কিছুই কি ইকোনমিক্সের অংশ কি না, সেই জায়গাটায় আমরা একটু দেখব যে ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলা কোনগুলো আসলে। যেমন ধরেন কনজামশন, যেমন আমি কি করলাম, আমি হয়তো 1 গ্লাস পানি খেলাম, তাই তো, এটা আমি কনজিউম করলাম, এটা হলো কনজামশন। এই কনজামশনটা ইকোনমিক অ্যাক্টিভিটিজের অংশ। তো কনজামশনটা গুডসও হতে পারে অথবা সার্ভিসও হতে পারে। গুডস কি, যেটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এটা গুডস, তাই তো, এটা গুডস। আমি আচ্ছা, একটা বই, একটা খাতা, এগুলো হচ্ছে যে গুডস। আরেকটা হলো যে সার্ভিস। সার্ভিসটা কি কেউ কি একটু সংজ্ঞা দিতে পারবেন? আচ্ছা, ওটা তো দেখেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সার্ভিসটা হচ্ছে যে যেমন ধরেন আপনি এক জায়গায় গেছেন, চা খেতে গেছেন, চা, তাই না, টিটা ইউ ক্যান সে ইন সেন্সে এটা একটা গুডস,
মানে একটা গুড আর কি হবে, এস হবে না তখন। আর এই যিনি এটা ধরেন আপনার পর্যন্ত নিয়ে আসলো, ইজ গিভিং এ সার্ভিস, এটা হলো একটা সার্ভিস আর কি। তো এই দুইটাই আপনার কনজিউম হইতে পারে। যেমন কেউ ধরেন যে স্পা নিচ্ছে কোথাও গিয়ে, তো এটা একটা সার্ভিস না, মানে ইটস ওয়ান কাইন্ড অফ সার্ভিস। হ্যাঁ, এই ধরেন আমার এই যে পিসিটা কাজ করছে না, হ্যাঁ, এই পিসি এটা দেখা যাচ্ছে না, এটা কিন্তু একটা গুডস, হ্যাঁ, এটা একটা গুডস। কিন্তু ধরেন এই পিসিটা রিপেয়ার হয়ে গেল, এই মানে একটু ফল্ট হয়ে গেল, আপনারা কেউ রিপেয়ার করলেন, এটা কি হবে? সার্ভিস। এই যে রিপেয়ার করলেন, এটা কি দেখা যায়? সময়টা বোঝা যায়, কিন্তু মানে রিপেয়ারিংটা বোঝা যায় না, বোঝা যায় না। তো এটা হলো যে আপনি যে কোনো কিছুই আপনি যে গুডস অথবা সার্ভিস যেটা আপনাকে স্যাটিসফাইড করে, হ্যাঁ, সেটাই হচ্ছে যে কনজাম্পশন আর কি। কনজাম্পশনের সংজ্ঞা সেটা হতে পারে গুডস অথবা হতে পারে সার্ভিসেস। এটা হলো যে একটা ইকোনমিক অ্যাক্টিভিটি। তাহলে কনজাম্পশন যেটাই হচ্ছে সেটাই ইকোনমিক অ্যাক্টিভিটি, এম আই রাইট? ওকে। তারপরে প্রোডাকশন, আপনি কোনো কিছু তৈরি করছেন, হ্যাঁ, যেটাই তৈরি করছেন। যেমন ধরেন এখানে হচ্ছে যে ব্রেড বানাচ্ছেন আটা থেকে, এটা কি আপনি কোনো কিছুর ভ্যালু বাড়াচ্ছেন। 1 কেজি আটার দাম কত এখন? 80 টাকা। কিন্তু 1 কেজি ব্রেডের দাম কত হবে? আরও বেশি হবে না? 60 টাকা। তাহলে 1 কেজি ব্রেডের দাম কত হবে? আরও বেশি হবে, 120 টাকা হবে। অর্থাৎ কোনো কিছুর ভ্যালুটা অ্যাড করছেন, সেটা হতে পারে গুডসে অথবা সার্ভিসে, সেটাকে বলা হয় প্রোডাকশন। আর আরেকটা হলো যে এক্সচেঞ্জ, এই যে বাইং সেলিং করি যেটা, এটাই হচ্ছে এক্সচেঞ্জ। সেটা হতে পারে যে আমরা তো এখন সব কিছুকে একটা মানিটারি ইউনিটে বাই সেল করি। একটা সময় কী ছিল, মানব সভ্যতার ইতিহাস প্রোডাক্টের বিনিময়ে প্রোডাক্ট নিত, তাই তো? কেউ ধান উৎপাদন করলে ধানের বিপরীতে পাট নিত, তাই তো? এরকম ছিল। বাট পরবর্তীতে মানিটারি ইউনিট এসে এখন সব কিছু কিসে হয়? মানিটারি ইউনিটে হয়। তো ওইটা হচ্ছে যে এক্সচেঞ্জটা হয়, ট্রেড হয়, তাই তো? বাইং অ্যান্ড সেলিং হয়। তো এর বাইরে আরও আছে ইকোনমিক অ্যাক্টিভিটি, বাট মোটা তাকে উই ক্যান সে যে আমরা এই 3টা কাজ হলে সেখানে আমরা ইকোনমিক অ্যাক্টিভিটি হয়েছে আমরা বলতে পারি। তারপরে এখন বাংলাদেশ ইকোনমি যেহেতু পড়তে যাব, আসলে ইকোনমির একটা সংজ্ঞা আমাদের দরকার না জানা। তো এটা হচ্ছে যে একটা এরিয়া, যেমন বাংলাদেশ ইকোনমি যখন আমরা পড়তে যাব, তো বাংলাদেশ ইজ এন এরিয়া। এই এরিয়ার মধ্যে প্রোডাকশন যা হবে, কনজাম্পশন যা হবে, তারপরে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ বা ট্রেড বা ডিস্ট্রিবিউশন, এই যে একটা প্রোডাক্ট এক জায়গায় থেকে আরেক জায়গায় যেতে তো লাগে না, একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল লাগে বা একটা সিস্টেম লাগে না, সাপ্লাই। তো সব যে হতে পারে এগুলো মিলেই আপনার এই যে একটা এরিয়ার ভেতরে যে এই ইকোনমিক অ্যাক্টিভিটি কোথায় হচ্ছে, একটা এরিয়ার ভেতরে হচ্ছে। তা ইকোনমি বলতে আমরা বুঝি যে ইকোনমিক অ্যাক্টিভিটিস ইন এ সার্টেন এরিয়া। সেটা নর্মালি আমরা হিসাব করি 1 বছরের মধ্যে যে হয় এটা আর কি। সব জায়গায় আমরা টাইম পিরিয়ড যেটাই বলি, বাট আমরা ধরে নিই যে এটা 1 বছরের মধ্যে যা হয় আজকে। তাহলে বাংলাদেশ ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমি ইটস ওকে। তারপরে যদি এরকম সৌদি ইকোনমি ইটস ওকে। চাইনিজ ইকোনমি মানে চায়নার এরিয়ার মধ্যে যে এই প্রোডাকশন, কনজাম্পশন, আরও এটার মোটা থেকে 3টা, এর বাইরে আরও থাকতে পারে। এই যে অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে সেটাই হচ্ছে আপনার ইন্ডিয়ান ইকোনমি। একইভাবে আমি ঢাকাইয়া ইকোনমি বলতে পারি না? ঢাকাইয়া মানে ঢাকার মধ্যে যে ইকোনমিটা, হ্যাঁ বলতে পারি। হ্যাঁ, তারপরে আমরা যেমন কালকে আপনারা যদি বাজেটটা শুনেন, আর বাজেট না সবসময় খালি শুনবেন জিডিপি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নটা নেই, শেষ করি তাহলে। হ্যাঁ, তাহলে জিডিপি, আমরা এই জিডিপির কথা অনেক শুনি, হ্যাঁ, যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আসলে আমরা কি জিডিপিটা বুঝি? আসলে জিডিপি কি আসলে? এই জিডিপিটাই হচ্ছে যে আমার যে ইকোনমিটা, এই ইকোনমির মধ্যে 1 বছরে এই যে আপনার ধরেন যা প্রডিউস হচ্ছে, কনজিউম হচ্ছে, এক্সচেঞ্জ হচ্ছে, এগুলার সব কিছুর যে মানিটারি ভ্যালুটা আর কি, টোটাল মানিটারি ভ্যালু আর কি, টোটাল মানিটারি ভ্যালু অফ ফিনিশ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড উইথিন এ কান্ট্রিজ টেরিটরি ইন এ স্পেসিফিক টাইম পিরিয়ড, নর্মালি 1 ইয়ার ধরি। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি সংজ্ঞা, এগুলো কিন্তু দিব, হ্যাঁ, সংজ্ঞা জিডিপি কি, হ্যাঁ, বা ধরেন যে শর্ট প্রশ্নও দিতে পারি যে হোয়াট ডু ইউ মিন বাই জিডিপি। তাহলে জিডিপিটা হচ্ছে যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটা হচ্ছে যে এই যে আমার মানে গুডস অ্যান্ড সার্ভিসেস এই আমার দেশে বা আমার টেরিটরিতে, বাংলাদেশের মধ্যে, যদি আপনার সেন্ট মার্টিনের ওই দ্বীপ ইয়ের মধ্যে হয়, সমুদ্রের মধ্যে হয়, সেটা হবে জিডিপি নাকি হবে না? তাহলে ওইটা হবে না। আমি যদি ইয়ের মধ্যে করি, ধরেন যে না ধরেন সেন্ট মার্টিনের পাশে যে সমুদ্র আছে, সেখানে যদি কোনো একটু হিসাব, সেটা কি ওই জায়গার কোনো একটা ইকোনমিক অ্যাক্টিভিটি, আমি কি এটাকে জিডিপিতে আনবো না? Sir, out of territory.
নো ইটস আউট অফ, হ্যাঁ এটা তো বাংলাদেশের মধ্যে, মানে যে টেরিটরিটুকু বাংলাদেশের মধ্যে আছে এর মধ্যে যেগুলো আসবে সবগুলোই আসবে, ইন্টারন্যাশনাল টেরিটরিটা আসবে না। হ্যাঁ জিডিপি আছে আর ডিভিশনও আছে। হ্যাঁ আরও অনেক কিছু আছে। হ্যাঁ তো যেটা হচ্ছে যে এখন জিডিপিটা আমরা বুঝতেছি কিনা, হ্যাঁ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যে এই আমার এই টেরিটরির মধ্যে যে ফিনিশ গুডস অ্যান্ড সার্ভিসেস আছে এটার যে মূল্যটা, তাই তো মানিটারি ভ্যালুটা, এটাই হচ্ছে যে জিডিপি। তারপরে জিএনপি আমরা শুনি, খুব বেশি শুনি, যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এটা হচ্ছে যে ফাইনাল মানে ভ্যালু, টোটাল ভ্যালু অফ ফাইনাল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস, এটাও কিন্তু এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশি পিপলস দ্বারা, মানে জিডিপি এবং জিএনপির মধ্যে একটা বড় হিসাব আছে, সেটা হচ্ছে যে জিডিপিটা হচ্ছে যেমন এই এরিয়ার মধ্যে যা তৈরি হচ্ছে, সোজা কথা জাস্ট সিম্পলি এইটুকু মনে রাখেন, যা তৈরি হচ্ছে এটার মানিটারি ভ্যালু, গুডস এবং সার্ভিস এটার মানিটারি ভ্যালু, এটা হচ্ছে জিডিপি। এখানে আপনার অনেক ফরেনাররা কাজ করে না বাংলাদেশে, তাদেরটাও কিন্তু হিসাব হচ্ছে, কিন্তু জিএনপির ক্ষেত্রে সেটা হবে না। জিএনপিটা হবে শুধুমাত্র যারা বাংলাদেশি রেসিডেন্স। তাহলে কি হবে, বাংলাদেশি রেসিডেন্স অনেক আছে দেশের বাইরে কাজ করে না, তাদেরটাও হিসাব হবে, আবার তাদেরটা অ্যাড হবে, আবার বাংলাদেশে যারা ফরেনার আছে তাদেরটা কি হবে, বাদ যাবে। এগুলোর অনেক কাউন্টিং মানে কমপ্লেক্স কাউন্টিং আছে, জাস্ট ফর মানে গিভিং ইন এক্সাম্পল আর কি। বোঝা গেল কি জিডিপি এবং জিএনপি? যদি এরকম বলি যে জিডিপি এবং জিএনপির মধ্যে ডিফারেন্স লিখেন নাম্বার 3। জিডিপি ইজ লাইক বেসিক কান্ট্রি টেরিটরির মধ্যে যেটা হচ্ছে ইকোনমিক্স মার্কেট ভ্যালু সেটা, আর জিএনপি হচ্ছে দেশের নাগরিক যারা তাদেরকে দিয়ে যেটা, তাদের যে ভ্যালুটা, তারা যে তৈরিটা করছে সেটা দেশে অথবা দেশের বাইরে হতে পারে। আন্ডারস্ট্যান্ড, ওকে পারফেক্ট। আমিও তো তাড়াতাড়ি বুঝি না, আপনারা যে তাড়াতাড়ি বুঝছেন। এখন ওই আমরা বারবার গুডস এবং সার্ভিসের কথা বলতেছিলাম, এটার জাস্ট একটা আমরা কীভাবে গুডস এবং সার্ভিসটাকে ডিফারেন্সিয়েট করবো, একটু ইয়া হই, হ্যাঁ এদিকে একটু তাকাই। যেমন কম্পিউটার বুকস, রিপেয়ারিং কম্পিউটার বা কাটিং হেয়ার, আমি একটা সার্ভিস নিলাম। ধরেন আপনি স্যালনে গেলেন, মেকওভার করলেন, হ্যাঁ এটা একটা সার্ভিস। মেকওভারটা হয়তো বোঝা গেল, বাট এই যে কেউ একজন করে দিল, এটা তো আসলে মানে ওকে এখানে আর একটু মানে ইনটানজেবল, যে করে দিল মানে হ্যাজ নো ফিজিক্যাল প্রেজেন্স। আর এটার সবচেয়ে বোঝার জন্য গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যাবিলিটি টু রিটার্ন, এটা একটু প্রশ্নটা মাথায় রাখেন, যে আপনি যে জিনিসটা ফেরত দিতে পারেন না, যেটা বললাম ধরুন আপনি একটা ব্যাংকে গেছেন টাকা রাখতে, টাকা গুডস হবে, তাই তো? এটা আপনি ফেরত নিতে পারবেন, দিতে পারবেন, কিন্তু আপনার সাথে যে ব্যাংক কর্মকর্তা যে আচরণটা বা যেভাবে আপনাকে রিসিভ করলো, এটা একটা সার্ভিস, এটা কি ফেরত দেওয়া যায়? ধরেন আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করলো, এখন এটাকে আবার ফেরত দিতে পারবেন? হয়তো আপনার পরবর্তীতে গেলে আপনার সাথে খুব ভালো ব্যবহার করবে। হ্যাঁ ধরেন যে একজনের চা বানায় দিল, এটা তো ইটস এ প্রোডাক্ট, চাটুকু, কিন্তু প্রোডাক্টের টেস্টটা খারাপ হয়েছে কারণ কেউ ভালোভাবে সার্ভিসটা দেয় নাই। এখন এটা কি সম্ভব ফেরত দেওয়া? সম্ভব না। এটা হচ্ছে যে একটা মানে গুডস অ্যান্ড সার্ভিসের একটা বিষয়, এটা বারবার ইকোনমিক্সে খুবই আলোচিত বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে গ্রোথ এবং ডেভেলপমেন্ট, এটা আমরা খুব আর দুইটাকে এক করে ফেলি, হ্যাঁ গ্রোথ এবং ডেভেলপমেন্টকে। তো গ্রোথ হচ্ছে যেমন ফর এক্সাম্পল আপনি একটু দাঁড়ান পেছন থেকে, আপনি ধরেন ওনার কাছে গত বছর 10 টাকা ছিল, ফর এক্সাম্পল 100 টাকা ছিল, আচ্ছা হিসেবের সুবিধার্থে। তো এই বছর তার কাছে আছে 110 টাকা, তাহলে কত চেঞ্জ আসলো? 10% চেঞ্জ আসলো। তাহলে এটা হলো যে গ্রোথ, এটা হলো গ্রোথ। কিন্তু ডেভেলপমেন্টটা হচ্ছে আরও অনেক মানে কমপ্লেক্স ইস্যু। মানে কি, এখন এরকম ও কন্টিনিউয়াসলি গ্রো করতেছে, ধরেন এরকম 10 টাকা 10%-এর 5 বছর পর্যন্ত করতেছে, কিন্তু একজনে বলতেছে স্যার ও তো মানে ওর তো দেখতেছি যে প্রত্যেক বছরই 10% করে ইনকাম বাড়ছে, কিন্তু ও যে এখন শার্ট পরে আসে আগের থেকে খারাপ শার্ট পরে আসে। মানে কি রিফ্লেক্টিভ না, মানে আপনার যে টাকা বাড়ছে এটা কি হবে আপনার আচরণে আসবে, অথবা আপনি যে কনজিউম করছেন প্রোডাক্ট, আপনি আরও হাই ভ্যালু প্রোডাক্টে আসবেন, তাই না? হ্যাঁ কোয়ালিটিটা ডিফারেন্ট হবে ওভার দ্য টাইম, কিন্তু এটা আপনারা দেখছেন না। তো এই জায়গায় ব্যাপারটা এরকম, আপনি একটু বসেন। তো গ্রোথটা হচ্ছে আসলে টোটালটাই মানিটারি ইউনিট, আসলে এই যে গ্রোথটা হচ্ছে, কিন্তু এই মানিটারি ইউনিটের সাথেই আপনার যখন কন্টিনিউয়াস গ্রোথটা হবে তখন আপনার এর সাথে আরও অন্য জিনিসগুলোও হবে। কারণ ও যখন 100 টাকা ইনকাম করতো, ও আপনাদেরকে যে চাটা অফার করতো, হ্যাঁ ও যখন 200 টাকা ইনকাম করে বললো যে ভাই আজকে এখানে নিয়ে যাই, দ্যাটস ট্রু, হ্যাঁ দ্যাটস ট্রু।
তো কারণ কি তখন অনেক ধরনের কোয়ালিটিটিভ অনেক ব্যাপারগুলো চলে আসবে, কারণ ও তো কন্টিনিউয়াস, এর সাথে আর অনেকগুলো ইস্যুস চলে আসবে, তার তো অ্যাবিলিটি পাওয়ার এসছে, সে চাইলে একটা ভালো সার্ভিস নিতে পারছে। তো ওই রকম এটা হচ্ছে যে গ্রোথটা হচ্ছে টোটালি কোয়ান্টিটেটিভ ম্যাটার্স, আর এসছে শর্ট টার্ম। যেমন এক বছরে আপনি ইউ ক্যান সে এসছে গ্রোথ আর কি, কিন্তু এক বছরই কোনো কিছু দেখে আপনি এটা বলতে পারবেন না যে এটা ডেভেলপমেন্ট। এর জন্য ইউ হ্যাভ গো থ্রু দ্য মাল্টিপল ইয়ার্স আর কি, 5 years 10 years ইউ নিড টু কনসিডার। আর ডেভেলপমেন্টটা হচ্ছে যে একটা মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ, অনেক কিছু এর সাথে ইনভলভ হবে, আর এটা একটা লং টার্ম প্রসেস। এর সাথে হচ্ছে যে কোয়ালিটেটিভ অনেক ম্যাটার্সগুলো আসবে। যেমন ধরেন ইউ ক্যান আস্ক যে বাংলাদেশের অর্থনীতি অনেক ডেভেলপ হয়েছে, হ্যাঁ, প্রত্যেক বছরই 7% করে প্রবৃদ্ধি এসছে। তো এটারই এক ধরনের ইম্প্যাক্ট আপনি অন্য জায়গায় দেখবেন না, যে না এখন তাহলে 15 বছর আগে একটা গ্র্যাজুয়েট যেভাবে চিন্তা করতো এখন একটু ডিফারেন্টলি চিন্তা করে, আসবে না একটু? অথবা যে তার যে লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, অথবা যদি এরকম হয় যে না আপনার টাকা অনেক বাড়ছে কিন্তু আপনি খাচ্ছেন আগের থেকে কম, হবে ডেভেলপমেন্ট? হবে না। অথবা যে আপনার মানে আরও আদার্স যে ওয়েলবিং আছে রিলেটেড, মানে ইটস নট দ্য সিনক্রোনাইজ উইথ দ্য ওই টাকা বাড়ার সাথে সাথে না, মানে আসলে আমরা সব কিছুকেই ওভার দ্য টাইম যে মানিটারি ভ্যালুতে হিসাব করি, কিন্তু ডেভেলপমেন্টে মানিটারি ভ্যালুর বাইরে আরও আদার্স অন্য জিনিসগুলো আসবে, ঠিক আছে? যেমন আপনার শিক্ষা আসতে পারে, স্বাস্থ্য আসতে পারে, যে একটা সময় এরকম হতো তো 15 বছর আগে আমি হসপিটালে গেলে ভালো একটা ট্রিটমেন্ট পেতাম না, এখন আমি গেলে সাথে সাথে আমাকে সারটার ডেকে খুব সুন্দর সার্ভিস দিয়ে দেয়, এরকম যদি হয় আর কি, তাহলে এটা একটা ইমপ্রুভমেন্ট, তাই না? অথবা আপনি আগে ফ্রিকুয়েন্টলি অসুস্থ হয়ে পড়তেন কারণ আপনি প্রিকশনারি মেজার্স নিতে পারতেন না, এখন আপনার এত অসুস্থ হন না, কারণ আপনার এখন প্রত্যেক বছরই একটা মানে হচ্ছে যে আপনার যেহেতু টাকা বেড়েছে আপনি একটা চেকের মধ্যে দিয়ে যান, যেটার জন্য আগেই ধরা পড়ে যে আপনার এই অবস্থা, শারীরিক অবস্থা। হ্যাঁ, তো মোটা দাগে এইটুক, এটা বোঝা গেছে? আমাকে কেউ কমপ্লিমেন্ট করেন পেছন থেকে যে গ্রোথ এবং ডেভেলপমেন্টটা আপনারা কি পারসিভ করলেন আজকে? গ্রোথটা হচ্ছে ইনকামটা যদি বেড়ে হয় বা অ্যামাউন্টটা যদি বেড়ে হয়, যদি আর ডেভেলপমেন্ট হচ্ছে ওভারঅল যে কোয়ালিটিটা এটা যদি ভালো না হয়, ইনকামটা বা আর্নিংটা বেশি হলে হয়। হ্যাঁ, শুধু আর্নিং, অর্থাৎ শুধুমাত্র আমরা মানে ইনকামটাকেই আমরা এখানে ধরবো না, এর সাথে সাথে আরও অনেক কম্পোনেন্ট, মানে মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ, হ্যাঁ, কোয়ালিটি অফ লাইফ, ওই যে লাইফস্টাইল যেটা আসে। আরেকটা ব্যাপার থাকতে পারে, ধরেন ডেভেলপমেন্টটা এমন হতে পারে যে অনেকেই আছে যে গ্রোথ না হয়েও বাড়তে বাড়তে এমন হলো যে কোটি কোটি টাকা মালিক হচ্ছে, হ্যাঁ, সে তার ইচ্ছে করে তার লাইক আউটফিট সে চেঞ্জ করতেছে না, হ্যাঁ, সে এমনই রাখতে চাইতেছে, হ্যাঁ, কিন্তু তার কিন্তু ওই যে আপনার গ্রোথ বাড়ছে, হ্যাঁ, কিন্তু ওটা হাইড রাখতে চাচ্ছে, যে অনেকে আছে তাদের সমাজে অনেক টাকা পয়সা আছে, না দেখে মনে হয় যে না, জাস্ট ওইটা আমি বোঝানোর জন্য বলছি, জাস্ট থিঙ্ক অ্যাবাউট আদার কোয়ালিটি। হ্যাঁ, সে হয়তো রাখতে পারছে না কিন্তু তার তো অ্যাবিলিটিটা আছে, তাই না? লাইফস্টাইল দেখবেন যে আগে যেখানে গিয়ে কফি খাইতে এখন আর সেখানে খায় না, হয়তো দেখায় না, এটা হবে। হ্যাঁ, কিছু আসবে। এই যে আমাদের ভার্সিটিটা যদি এটা সর্বমোট প্রতিষ্ঠান যদি বলি, এটা ইনকাম হচ্ছে 1 কোটি টাকা, যেটা ডেভেলপমেন্ট হচ্ছে না, তখন এটা হবে এরকম এক্সাম্পল হয়? না, এটা হয় না, আমি মনে হয় যে বুঝাইতে পারিনি। হ্যাঁ, ডেভেলপমেন্টটা হচ্ছে একটা প্রসেস, আসলে কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ, এটা মানে একটা কন্টিনিউ। হ্যাঁ, হ্যাঁ, শিওর। গ্রোথ যেটা সেটা হচ্ছে যে পার্টিকুলারলি ধরা যায় যে কারো কিছু 10,000 মানি আছে, হ্যাঁ, সেটা পুরো হ্যাঁ, হ্যাঁ, হোয়াট এভার ইট ইজ। হ্যাঁ, ওভারঅল হচ্ছে যে আর ওভারঅল গ্রোথ ডেভেলপমেন্ট যেটা, হ্যাঁ, এটা একদিনের বা এক বছরের না, হ্যাঁ, হ্যাঁ, মাল্টি ইয়ার, হ্যাঁ, 20 বছরের একটা ওভারঅল ব্যাপারটা। হ্যাঁ, হ্যাঁ, ওভারঅল ইমপ্রুভমেন্ট থেকে দেখা যায়, আর্নিং দিক থেকে দেখা যায়, কোয়ালিটি অফ লাইফ থেকে। এক্স্যাক্টলি, পারফেক্ট। এটাকে আমি একটু উদাহরণ দিতে পারি যে ওয়েদার আর ক্লাইমেটের মধ্যে। আচ্ছা, বসেন। হ্যাঁ, ঠিক আছে, এটা মোটামুটি খুবই পারফেক্টলি বলেছে সে, যে গ্রোথ এবং ডেভেলপমেন্টের যে এখানে আরও অন্যান্য কম্পোনেন্টগুলো জড়িত থাকবে। যে এরকম হতে পারে যে আপনার হয়তো গ্রোথ খুব বেশি হয় নাই, ওর কথা বললাম 10% হয়েছে, আপনার হয়তো 1%ই হয়েছে, বাট আদার থিংস আপনি কোয়ালিটি লাইফ পাস করছেন ফ্যামিলির সাথে। জীবনটা তো সবসময় খালি গ্রোথের পেছনে দৌড়ানো না, তাই না? জীবনকে একটু অনুভবের বিষয় আছে না? সবসময় মানে ফাস্ট গেলেও তো হয় না, একটু স্লো যেতে হয় অনেক সময়। হ্যাঁ, তো ডেভেলপমেন্টটা সব কিছু মিলিয়ে আপনি দেখবেন একটা সময়
আপনার ওয়েস্টার্নরা যেখানে রাস্তাঘাট করেছিল, হাইওয়ে করেছিল, এগুলো পরবর্তীতে আবার এখানে আবার ওই খাল খনন করে আবার নৌকা চালাচ্ছে এখন। হ্যাঁ, হয়তো আপনি দেখবেন যে তার ইনকাম লেভেলটা আগের থেকে হয়তো খুব বেশি বাড়ে নাই, বাট যে তার যে কোয়ালিটি অফ লাইফ, দ্য লাইফ স্টাইলটা, এটা অনেক বেড়েছে। দ্যাট ইজ দ্য ডেভেলপমেন্ট আর কি। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস এবং এটার একটা সাস্টেনেবিলিটির ব্যাপার থাকে, যে জেনারেশন টু জেনারেশন এটা বয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। যেমন ওর টাকার কথা বললাম, তার নেক্সট জেনারেশনে এরকম নাও থাকতে পারে, কিন্তু এমন কিছু যদি সে করে যায় যে না, তার একটা বাড়ি আছে, খামার আছে, ইট ক্যান বি ট্রান্সমিটেড টু দ্য জেনারেশন। দ্যাট ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই কথাগুলো আমরা বারবার শুনি, তো এইটা আমার মাথায় রাখতে হবে, হ্যাঁ, জাস্ট ফর মানে আন্ডারস্ট্যান্ডিং আর কি। এখন আমরা এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা দেখলাম, এর সাথে আমরা আগে কি দেখলাম, ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো দেখলাম, তাই না? তো এখন ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো কীভাবে ডিটারমাইন হয়, যেমন প্রোডাকশন, কনজামশন, এক্সচেঞ্জ, তারপর আরও কিছু থাকতে পারে অ্যাডিশনাল। তো এগুলো যে মানে এগুলো কীভাবে চলবে, এটা ডিফাইন করে হচ্ছে ইকোনমিক সিস্টেমসে আর কি, অর্থনৈতিক পদ্ধতিটা। তো আমরা মোটা দাগে 3-4টা অর্থনৈতিক পদ্ধতি আছে। একটি হচ্ছে যে ক্যাপিটালিস্ট বা ক্যাপিটালিজম, যেটা হচ্ছে যে ইউ আর ফ্রি, মানে আপনি টাকা আর্ন করতে পারেন, আপনি টাকা হোল্ড করতে পারেন, মানে সকল ধরনের স্বাধীনতা আপনার আছে অ্যাজ এ পার্সন, অ্যাজ এ ব্যক্তি হিসেবে। যে সমাজে, যে ইকোনমিক ব্যবস্থায়, যে রাষ্ট্র এটা অ্যালাউ করে, সেটাকেই বলা হয় ক্যাপিটালিস্ট ইকোনমি। হ্যাঁ, যে পার্সনসের প্রিফারেন্সটা আর কি। হ্যাঁ, ফাংশনিং ইকোনমিক্স লাইক কনজামশন, প্রোডাকশন, এক্সচেঞ্জ অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। যেমন আপনি ইউএসের কথা চিন্তা করেন, ধরেন একজন নার্কোটিক্স তৈরি করবে, সে চাইলে পারবে, রাইট, পারবে। কেউ হয়তো ধরেন যে ওয়াইন তৈরি করবে, বাংলাদেশে হয়তো সম্ভব না, বাট ইউএসএতে সম্ভব। এই ধরনের যে সব কিছু ফ্রি আর কি, এভরিথিং ইজ ফ্রি। আপনি প্রোডাক্ট কী প্রডিউস করবেন, কী কনজিউম করবেন, কী এক্সচেঞ্জ করবেন, ইটস আপ টু ইউর ডিসিশন। মোটা দাগে আমি বলছি আর কি, এখানে অনেক কনসেপচুয়াল আদার্সের অনেক ডিফারেন্সেস আছে, বাট আমি যেন আপনারা অ্যাটলিস্ট এই শব্দটা আসলে মাথার মধ্যে এইটুকু নিতে পারেন। হ্যাঁ, তো এটা হচ্ছে যে ক্যাপিটালিস্ট। হ্যাঁ, যে ইকোনমিক অ্যাক্টিভিটিস কী কী, কনজামশন, প্রোডাকশন, এক্সচেঞ্জ অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। এটা হচ্ছে যে পিপুল তার নিজের ইচ্ছা মতো চয়েস করবে, নিজের ইচ্ছা মতো ফাংশন করবে। দ্যাট ইজ দ্য ক্যাপিটালিস্ট। তো এই জায়গাটাই প্রাইভেট প্রপার্টি হোল্ড করার সুযোগ থাকে আপনার ইচ্ছা মতো। হ্যাঁ হ্যাঁ শিওর। ও হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, শিওর শিওর স্যার। তো আপনার যে প্রমোট ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, যেমন ধরেন আমাদের 10 মিনিট স্কুল, তাই না? এটা কে, এটার ফাউন্ডার? আইমান সাদিক। তো আপনার এই যে তার মনে হয়েছে যে এরকম একটা কিছু করবে, তাই না? কারণ এটা অ্যালাউ করে সিস্টেমে, এটা নিজে মালিক হতে পারবে। তারপরে হচ্ছে যে আপনি আমার ওই আইমান সাদিকের কথা যে বললাম, উনি ওনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে না? তারপরে এখানে কম্পিটিশন আছে না, আরও তো আছে না, কিরণ আছে, আরও অনেক কিছু আছে না, আরও অনেক কিছু এসছে। তারপর মার্কেট ড্রিভেন আর কি, যেটা মার্কেটই ডিসিশন করে। যেমন এখন ধরেন 10 মিনিট স্কুলের কথা বললাম, এখন আপনি কোথাকার কোর্স নেবেন, 10 মিনিট স্কুলেরটা নেবেন, কিরণেরটা নেবেন, থ্রাইভিং স্কিল নেবেন, ইটস আপ টু ইউ। এটা মার্কেট ডিসিশন করছে। হ্যাঁ, যে আপনার যদি টাকা অনেক ভালো হয় তাহলে ঠিক আছে, তাহসানের কোর্স ফ্রম দ্য 10 মিনিট স্কুল ইটস গুড, আর না হলে ঠিক আছে থ্রাইভিং স্কুলে ওই 300 টাকা দিয়ে একটা কোর্স পাবো। জাস্ট গিভিং ইউ এক্সাম্পল না এইটা। তো সোশ্যালিস্ট হচ্ছে যে না, এই যে প্রোডাকশন, কনজামশন, এক্সচেঞ্জ অফ গুডস, এটা আপনার আমার ইচ্ছাই হবে না, এটা রাষ্ট্র ঠিক করে দিবে। কত ইউনিট খাবার তৈরি হবে, কত ইউনিট অস্ত্র তৈরি হবে, কত ইউনিট মানুষ কোথায় কাজ করবে, এভরিথিং উইল বি ডিটারমাইন্ড বাই দ্য স্টেট। এটা হলো কমান্ড ইকোনমি। হ্যাঁ, ইটস কন্ট্রোল বাই দ্য গভর্নমেন্ট। আর মিক্সড ইকোনমিটা হলো এই আপনার এই দুইটার সংমিশ্রণ। তাহলে বাংলাদেশের ইকোনমিটা কি, ক্যাপিটালিস্ট, সোশ্যালিস্ট অর মিক্সড? মিক্সড। এখানে সরকারি প্রতিষ্ঠানও আছে, তারপর হচ্ছে যে প্রাইভেট প্রতিষ্ঠানও আছে, তাই তো? আরেকটা অনেকেই এক্সাম্পল দেয় বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামিক ইকোনমি, যেটা হচ্ছে যে এই সার্বভৌম, যেহেতু আল্লাহ পাক সৃষ্টিকর্তা, এই যে পৃথিবীর যে সার্বভৌমের মালিককে আল্লাহ পাক, এটা একটা ইস্যু। এখানে কোনো রিবা থাকবে না। আমি এটাকে ইন্টারেস্টে নিয়ে আসছি না, কারণ এখানে অনেক আছে, আমি রিবাই রেখেছি, মানে রিবা ফ্রি আর কি, আমরা যেটাকে অনেকেই সুদ বলি আর কি, সুদমুক্ত হবে। তারপরে এখানে প্রেজেন্স অফ দ্য বাইতুল মাল, সেন্ট্রাল একটা এরকম
ইয়া থাকবে আর কি, বাইতুল মাল থাকবে। তারপর ইসলামিক প্রিন্সিপালস দ্বারা নিয়ন্ত্রিত হবে, যেমন জাকাত হতে পারে। জাকাতের উদ্দেশ্যটা কি? রিডিস্ট্রিবিউট করা। আপনার অনেক টাকা হয়েছে, আপনারটাই তো জোর করে নিয়ে দিচ্ছে, তাই তো? জোর করে বলেন অথবা আপনি স্বেচ্ছায় দিয়ে বলেন। রিডিস্ট্রিবিউট হচ্ছে না, আপনি এটা দরিদ্রকে দিচ্ছেন। এই সামনে কুরবানি আসছে, আপনি কুরবানি দিবেন, মানে হয়তো যারা মাংস খেতে পারে না সারা বছর তাদেরকে দিচ্ছেন, অথবা রোজার সময় যদি চিন্তা করেন আপনি জাকাত দিচ্ছেন, 2.5% আপনার ইনকামের টাকাটা দিয়ে দিচ্ছেন, মানে রিডিস্ট্রিবিউট হচ্ছে, আপনার সম্পদটা আরেকজনের কাছে চলে যাচ্ছে একটা সিস্টেমের মধ্য দিয়ে। তারপরে এখানে অনেক স্ট্রং মোরালিটির কথা বলা আছে, তাই না? ইসলামে একদমই খুবই স্ট্রিক্ট, এবং কোনো ধরনের ওয়াস্টেজের কথা বলা নাই, এক্সট্রিম কনজামশনের কথা, মানে আপনি অনেক টাকার মালিক, আপনি চাইলেই সব কনজিউম করে ফেলেন, এই ধরনের মেন্টালিটিটা ইসলাম অ্যালাউ করে না। তারপরে হচ্ছে যে কোনো কিছু আপনি জমায়ে রাখবেন পরে অর্থের লাভের জন্য, এগুলো অ্যালাউ করে না। এক্সেসিভ প্রফিটিং, এই অনেকে অনেক কিছু লোড করে নিয়ে যাচ্ছে, তাই না? করাপশন, তারপরে ফলস ডিক্লারেশন, মানে কোনো কিছুর ভুল একটা, এটা ইসলাম সমর্থন করে না, যে ডিক্লারেশনটা মিথ্যা কোনো ডিক্লারেশন সমর্থন করে, এরকম অনেক কিছু আছে। তারপর হচ্ছে ডিফাইন রেসপন্সিবিলিটিস ফর রুলার্স অ্যান্ড পিপল। ইসলামিক ইকোনমিতে রুলার্সেরও অনেক ধরনের রেসপন্সিবিলিটি আছে, আবার অ্যাজ এ পিপল হিসেবে আপনারও রেসপন্সিবিলিটি আছে। আপনি চাইলে জুয়া খেলতে পারবেন না, হ্যাঁ, মদ খাইতে পারবেন না, তারপর অনেক ইস্যুসগুলো আছে। তো যাই হোক, এখানে আপনার বিষয় তাহলে আমরা বুঝতে পারলাম। প্রথমে আমি একটু আবার রিভিউ করি। প্রথমটা হচ্ছে আমরা একটু, যেহেতু এটা একটা ইকোনমিক্সের সাবজেক্ট, আমরা একটু বোঝার চেষ্টা করছিলাম যে আসলে ইকোনমিক্সটা কী। ইকোনমিক্স হচ্ছে যে আমাদের যেহেতু রিসোর্স অনেক কম, সম্পদ যেহেতু কম, আমাদের চাহিদা যেহেতু অসীম, হ্যাঁ, হিউম্যান নেচারটা এরকম, আমরা এই কম সম্পদকে কীভাবে আমি ব্যবহার করবো, এই যে স্টাডিটা, এটা হচ্ছে যে অর্থনীতি। এটা দুইটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, একটা হচ্ছে ম্যাক্রো, যে ইন্ডিভিজুয়াল লেভেল, হাউসহোল্ড লেভেল, ফার্মস, তারা তাদের ডিসিশনগুলোকে কীভাবে করবে, এটা যে শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, এবং অ্যাজ এ কান্ট্রি অ্যাজ এ হোল যে ডিসিশনগুলো আলোচনা করা হয় সেটাকে বলা হয় ম্যাক্রো ইকোনমিক্স। তারপরে হচ্ছে যে ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো আমাদের বোঝার দরকার আছে, কোনগুলো ইকোনমিক অ্যাক্টিভিটিস আর কোনগুলো ইকোনমিক অ্যাক্টিভিটিস না। এবং আমি ধরেন মসজিদে গিয়ে নামাজ পড়ছি, এটা কি ইকোনমিক অ্যাক্টিভিটি হিসেবে কাউন্ট হবে? না। আমি কোনো কিছু প্রডিউসও করছি না, কোনো কিছু কনজিউমও করছি না, কোনো কিছু ডিস্ট্রিবিউটও করছি না, এটা আমার মানে ভালোর জন্য করছি। যাই হোক, তো এখানে কনজামশন হতে হবে। কনজামশন কি? যেটা হতে পারে গুডস হতে পারে অথবা সার্ভিস হতে পারে, যেটা আমার ওয়ান্টসটাকে স্যাটিসফাই করে। হ্যাঁ, আমি একটা জিনিস চাচ্ছি, যেমন এই যে আপনারা এখানে আমার লেকচার শুনতে এসছেন, হয়তো আপনারা ওইভাবে চাচ্ছেন না, বাট আপনার এই কারিকুলামটা শেষ করার জন্য দরকার, তো আমি একটা সার্ভিস আপনাদেরকে দিচ্ছি, আমি ডেলিভারিং লেকচার আর কি। তো এটাও এক ধরনের কনজামশন হতে পারে। প্রোডাকশন, এক্সচেঞ্জ, বাইং অ্যান্ড সেলিংটা থাকবে। আর ইকোনমিটা হচ্ছে একটা এরিয়া, যে এরিয়ার মধ্যে প্রোডাকশন, কনজামশন, ডিস্ট্রিবিউশন, এগুলো একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা হিসাব করার জন্য হিসাব করি আর কি। এর মধ্যে জিডিপিটা আসছে এবং জিএনপিটা আসছে। জিডিপিটা হচ্ছে যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটা হচ্ছে যে টোটাল মানিটারি ভ্যালু অথবা মার্কেট ভ্যালু অফ দ্য ফিনিশ গুডস অ্যান্ড সার্ভিসেস, যেটা প্রডিউস হচ্ছে। হ্যাঁ, ইকোনমিক অ্যাক্টিভিটিসের মাধ্যমে যেগুলো হচ্ছে, এটার যে মানিটারি ভ্যালুটা এজ এ সার্টেন এরিয়া, সেটাই হচ্ছে আমার জিডিপি। আর জিএনপিটা হচ্ছে যে এখানে রেসিডেন্সের ব্যাপারটা আসে, মানে একটা দেশের জনগণের ব্যাপারটা আসে, শুধুমাত্র টেরিটরি ব্যাপারটা নয়। একটা দেশের জনগণ যতটুক এই ভ্যালুটা প্রডিউস করছে, সেটাই হচ্ছে যে জিএনপি। তারপরে আমরা গুডস এবং সার্ভিসেসের একটু ডিফারেন্সটা দেখলাম, তারপরে গ্রোথ এবং ডেভেলপমেন্টের একটু পার্থক্যটা দেখলাম, কারণ আমরা এত বেশি শুনি এই শব্দটা, একটু ডিফারেন্সিয়েট করার দরকার আছে। হ্যাঁ, আর আপনাদেরকে আমি বারবারই বলছি, আপনারা একটু বেসিক প্রিন্সিপালস অফ ইকোনমিক্সে আপনার নিজের স্বার্থে যেন আর ভবিষ্যতে কখনো ডেস্টিনি 2030 যেন না ধরে আপনাদেরকে বা আপনার ফ্যামিলির আশপাশে, মানে দ্যাটস ইট। কারণ সব কিছু কিন্তু প্রিন্সিপালসের উপর প্রতিষ্ঠিত। হ্যাঁ, তো এখন এই ইকোনমিক সিস্টেমসগুলা, এই যে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিগুলা কীভাবে আসলে কাজ করবে, এটা ডিফাইন করে আসলে যে ইকোনমিক সিস্টেমটা, সেটা হচ্ছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা। আমরা যে বলি পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, তো পুঁজিবাদী সমাজ ব্যবস্থার এখানে কি থাকবে? একজন ব্যক্তি খুবই স্বাধীন থাকবে, সে তার ইচ্ছা মতো প্রডিউস করতে পারে, কনজিউম করতে পারে, এক্সচেঞ্জ করতে পারে। এখানে এগুলো কি এক ধরনের ক্যারেক্টারিস্টিক্স না? এগুলো হলো পুঁজিবাদী সমাজ ব্যবস্থার ক্যারেক্টারিস্টিক। তাহলে সোশ্যালিস্টিক্সে কি এগুলার অনুপস্থিতি থাকবে? ধরেন যদি আজকে নর্থ কোরিয়া হইতো বাংলাদেশ, আইমান সাদিক কি ওই 10 মিনিট স্কুল করার চিন্তা করতো? বলতো যে আমি করবো, রাষ্ট্র নিয়ে নিবে। ঠিক আছে, নর্থ কোরিয়া যদি হতো, করতো না। তো এই আমাদের এই বেস্ট এফোর্টসটা আমরা দেই না আসলে। হ্যাঁ, এগুলো হলো নেগেটিভ সাইড, যে আপনি সোশ্যালিস্টিক্সের। তো মার্কেট ড্রাইভেন না, সরকার ফিক্স করে দিচ্ছে যে আপনি এত ইউনিট খাবার তৈরি করবেন, এত ইউনিট এটা তৈরি করবেন, ইটস নট মার্কেট ড্রাইভেন। কিন্তু বাংলাদেশে সব কিছু কিন্তু মার্কেট ড্রাইভেন। এখানে আপনার কম্পিটিশনও হচ্ছে, অনেকেই যেহেতু করছে সেখানে কম্পিটিশন হচ্ছে, একটা মার্কেট প্রাইস সেট হচ্ছে।
আর মিক্সটা হচ্ছে যে এই অ্যামালগামেশন অফ দ্য ক্যাপিটালিজম এবং দ্য সোশ্যালিস্ট বা কমান্ড ইকোনমি, মানে হচ্ছে যে গভর্নমেন্টের কন্ট্রোল। তো বাংলাদেশকে আপনি বলতে পারেন যে মানে একদম পারফেক্টলি মিক্সড ইকোনমি। সেখানে আপনি ব্যাংকের কথা যান, ব্যাংকে কি আছে? সরকারি ব্যাংক আছে, সোনালী ব্যাংক, আবার আইএফআইসি আছে না, প্রাইভেট ব্যাংক আছে, অন্য ব্যাংক আছে। তারপরে এরকম মানে আপনি ইভেন দেখেন যে আমাদের ফোন, মোবাইল ফোন, গ্রামীণ ফোন আছে। তো গ্রামীণ ফোন যেন একটা সার্টেন লেভেলের বেশি পর্যন্ত মানে খুব বেশি মাত্রায় ক্যাপচার করতে না পারে, দেখবেন যে ওরা মাঝখানে কিন্তু সিম বিক্রি করতে পারে না, এমবার্গো ছিল। তারপরে এরা যেন একটু মানে পিপল সেন্ট্রিক হয়, যার জন্য কি আমাদের টেলিটক আছে, মানে সরকার একটা টেলিটক দিয়ে রাখছে, যদিও আমরা সার্ভিসে অতটা নেই না। হ্যাঁ হ্যাঁ, তাইলে বোঝেন যদি আজকে ক্যাপিটালিস্টটা না থাকতো কি হইতো, তাইলে সার্ভিসটা মানে কমান্ড ইকোনমির অবস্থা কি হইতো বোঝা যায় এখান থেকে। তো এই হলো অবস্থা। তো এই জায়গায় আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিব। অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে এই আপনি এই যে এখানে যে তিনটা ইকোনমিক সিস্টেমটা দেখলেন, এই তিনটা ইকোনমিক সিস্টেমটা আপনার কাছে কোনটা? হ্যাঁ, একজন হইতেই পারে যে ভাই আমার কাছে সোশ্যালিস্টটাই ভালো লাগে। হ্যাঁ, তো কোনটা আপনার কাছে ভালো লাগে বা কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি ইফেক্টিভ মনে হয়? হ্যাঁ, একটা অ্যাসাইনমেন্ট দিব প্রেজেন্টেশন আকারে আর কি। তো দিয়ে রেশনাল দিয়ে এটা আপনি নেক্সট ক্লাস যখন হবে, নেক্সট ক্লাস কবে হবে? 28 তারিখ জমা দিতে হবে। এটা একটু লিখে নেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেভাবে আপনারা দেন অন্যগুলো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা দিয়ে দিচ্ছি। বোঝা যাচ্ছে? আমার কিন্তু আরও 10-15 মিনিট সময় আছে, আপনারা এত গোছান কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা কীভাবে দেন? প্রেজেন্টেশন দেন না আর অন্যান্য সাবজেক্ট ওইভাবেই দিবেন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই প্রেজেন্টেশন একটা আপলোড করতে হয় না সিস্টেমে, ওইটার জন্য আর কি। তাহলে এটা যে আপনি আসলে কোনটা ইকোনমিক সিস্টেমকে মোস্ট ইফেক্টিভ মনে করছেন, হ্যাঁ এটা একটু লিখে নেন সবাই। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। এটা একটু লিখে নেন। এই যে এটা মানে ইন ইউর অপিনিয়ন, মানে এটা আপনি প্রেজেন্ট করবেন, প্রেজেন্টেশন বানাবেন, আবার এটা প্রশ্নও পড়বেন, পরীক্ষাতেও আসতে পারে। হ্যাঁ, হুইচ ইকোনমিক সিস্টেম ইজ দ্য মোস্ট ইফেক্টিভ। আপনি যেটা মনে করেন, আপনার কাছে যদি মানে ক্যাপিটালিস্টরা ভালো মনে হয় ক্যাপিটালিস্টই লিখবেন, যদি মনে হয় না আমার কাছে কমান্ডই ভালো, নর্থ কোরিয়া চলে যাব, ওইটাই লিখেন, সমস্যা নাই। মানে ফ্রি, মানে থিঙ্ক ফ্রিলি। হ্যাঁ, অথবা যদি মনে হয় যে না আমার কাছে মিক্সটা ভালো, হ্যাঁ মিক্সড ইকোনমিটা অনেক ভালো, মিক্সটাই লিখবেন, এর পেছনে আর্গুমেন্টটা দিতে হবে। অথবা আমি আরেকটা ইকোনমিক সিস্টেমটা যদি 1, 2, 3-এর মধ্যে রাখিনি, ইসলামিক ইকোনমিক সিস্টেম অনেকেই পড়ায়, ইউ ক্যান রাইট অ্যাবাউট ইট, যে আপনি এটাও লিখতে পারেন যে এইটাই আসলে বেস্ট। বোঝা গেল? তাহলে এটার আনসারটা যদি এইটা ধরেন প্রশ্ন পরীক্ষায় যদি আসে, তাহলে আপনারা কীভাবে করবেন? ইকোনমিক সিস্টেমের স্যার একটা সংজ্ঞা দিবেন, তাই তো? এখানেই দেওয়া আছে, এই প্রশ্নটাই যদি আসে। তো ইকোনমিক সিস্টেমটা হচ্ছে যে হাউ ইকোনমিক অ্যাক্টিভিটি ওয়ার্কস, এটা কন্ট্রোল করে। এখানে 3টা সিস্টেম আছে, আপনি যখন একটাকে ভালো বলবেন, আরও 2টা আপনার কাছে কেন খারাপ লাগে ওইটাও কিন্তু একটু লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আপনার যদি ধরেন যে মানে আপনি যেটা ভালো বলছেন, তাহলে অন্য 2টাকে কিন্তু একটু খারাপ বলতে হবে, কেন আপনার কাছে আসলে ভালো, খারাপ বলতে মানে কেন আপনার কাছে ভালো লাগে নাই, ওইটা বলতে হবে। তার মনে হয় আপনারা এটাকে একটু বেসিক্স ধরে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টা এরকম আরও অনেক ক্যারেক্টারিস্টিক্স আছে, ওইটাকে বেসিক্স ধরে যে না এটা ক্যাপিটালিজমে আছে, সোশ্যালিস্টে নাই, মিক্সডে সবই আছে। কারণ এরকম হয় না, ধরেন অনেক সময় মার্কেট ফেইলিউর করে, মার্কেট আসলে সিস্টেমে কাজ করে না, তখন গভর্নমেন্ট ইন্টারভেনশনের দরকার পড়ে না? দরকার পড়ে, তাই তো? হ্যাঁ, আপনাদের যেভাবে ইয়া হয় প্যাটার্নে, অন্য যেগুলো যেভাবে করবেন ওইভাবে আর কি। 1 মিনিটের মধ্যে দিয়ে দিবেন। আপনার এই একটা কারণ বের করতে পারবেন না যে এর জন্য ভালো লাগে নাই। হ্যাঁ 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 হ্যাঁ, মানে ইটস অ্যাবাউট ইউর অপিনিয়ন। হ্যাঁ, সো মানে ফিলস দ্যাম মানে একদম কনস্ট্রাক্টেড না, আপনি আপনার মতো যেভাবে চিন্তা করেন। আপনি যদি ধরেন অন্য 2টা কনসিডার না করেন, সেক্ষেত্রে আপনার হয়তো মার্কস কমে আসবে। হ্যাঁ, আপনি শুধুই বললেন যে আমার কাছে এই ইকোনমিটাই ভালো লাগে। আচ্ছা, যেভাবে অন্যগুলো ইয়া হয় ওইভাবেই হবে।
আচ্ছা আচ্ছা, দুইটা করতে হয় না, দুইটা করতে হয়, ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, প্রেজেন্টেশন দিয়ে দিন এটা, তাহলে বোঝা গেল। হ্যাঁ, ফাইনাল 40, মিড টার্ম 30, আর রেস্ট থাকে 30 না, 30-এর মধ্যে আবার অ্যাটেন্ডেন্স আছে 10, অ্যাসাইনমেন্ট। আচ্ছা, এই যে প্রেজেন্টেশনগুলো থেকে আপনি যদি ভালো প্রেজেন্টেশন দেন তাহলে বুঝে নিব যে না আপনি পড়ছেন। ঠিক আছে, এটা ক্লোজ করে দেন, এটা একটু ক্লোজ করে দেন।